Hello and welcome to yet another edition of video lecture. এটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন সিরিজের ফাইনাল ইনস্টলমেন্ট এবং এটাতে আমরা ওয়ান কার্বন ইলেকট্রোফাইল নিয়ে যে অংশটা রয়েছে কয়েকটা নেম রিয়াকশনের কালেকশন সেটাকে ডিল করব। তো আমরা এর আগে ফ্রিডেলক্রাফট অ্যালকিলেশন অ্যাসাইলেশনটা দেখেছি। এটাতে সেই রিয়াকশনগুলোর কিছুটা ছায়া আছে। সেখানে আমরা দেখেছি যে একটা কার্বোক্যাটায়ন বা একটা অ্যাসাইলিয়াম আয়ন সেটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে এবং অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন রিয়াকশন রেসপেক্টিভলি হয়। কার্বোক্যাটায়নের সোর্স হিসেবে আমরা অ্যালকিল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালকিন ইত্যাদি ব্যবহার করতে পারি। সেখানে ডিস্টিংক্ট কার্বোক্যাটায়ন হতে পারে বা কোনো একটা পোলারাইজড কমপ্লেক্স হয় যেখানে কার্বনের মাথায় একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে, বেঞ্জিন রিংটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। ঠিক তেমনই অ্যাসিড ক্লোরাইড কিংবা অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে অ্যাসাইলিয়াম আয়ন তৈরি করা যায়। সেই অ্যাসাইলিয়াম আয়ন কিংবা ওই ধরনের কম্পাউন্ডের সাথে লুইস অ্যাসিডের একটা কমপ্লেক্সেশন হয়ে একটা পোলারাইজড কমপ্লেক্স তৈরি হয় যেটাতে কার্বনিল কার্বনটা ইলেকট্রোফিলিক হয়ে যায় এবং বেঞ্জিন রিং বা অ্যারোমেটিক রিংটা সেখানে আবার নিউক্লিওফাইল হিসেবে কাজ করে এবং অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়ে অ্যাসাইলেশন অ্যাচিভ করতে পারা যায়। তো এটা রিজনেবল কোশ্চেন যে কার্বনিল কার্বন তো ইটসেলফ অলওয়েজ ইলেকট্রোফিলিক, তাহলে তাকে দিয়ে কি কখনো রিয়াকশন করা যায় অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক? হ্যাঁ যায়, কিন্তু তার জন্য কার্বনকে অ্যাক্টিভেট করতে হয়, অর্থাৎ তার ইলেকট্রোফিলিসিটি বাড়াতে হয়। অর্থাৎ আমরা কার্বনিল কার্বনের একটা প্রোটোনেশনের কথা ভাবতে পারি, যেখানে কার্বনিল কার্বনটার কনজুগেট অ্যাসিডটা হচ্ছে ইলেকট্রোফাইল এবং এই হচ্ছে আমার অ্যারোমেটিক রিং। এবার যেহেতু এই সিস্টেমের ওপরে এখানে তুমি যদি নেচারটা দেখো তাহলে এটা সেই অনেকটা তোমার সেই সমস্ত ইলেকট্রোফাইলগুলোর মতো যাদের অক্টেট ফিল আপ আছে এবং সেই কারণে এর রিঅ্যাক্টিভিটি খুব ভালো নয়। এটা খুব এক্সট্রিমলি ইলেকট্রোফিলিক স্পিসিস এটাকে বলা যায় না। অ্যাজ ফার অ্যাজ বেঞ্জিন রিং এর মতো স্পিসিস কনসার্ন, যেটা খুব দারুণ ভালো নিউক্লিওফাইল তো নয়, খুব একটু পাওয়ারফুল ইলেকট্রোফাইল হলে সে ভালো রিয়াকশন করে, যেমন NO2+ বা ইত্যাদি এই জাতীয় জিনিস থাকলে ভালো রিয়াকশন হয়। কিন্তু যদি নাইট্রোসোনিয়াম আয়ন NO+ যদি ঢোকাতে চাও তাহলে কিন্তু বেঞ্জিন রিং এর উপর রিয়াকশন করলে হয় না। সেক্ষেত্রে বেঞ্জিন রিংকে অ্যাক্টিভেট করতে হয় টুয়ার্ডস অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ফেনল বা NN ডাইঅ্যালকিলামিন এই জাতীয় NN ডাইঅ্যালকিল অ্যানিলিন এই জাতীয় জিনিসের সঙ্গে রিয়াকশনটা ভালো হয়। তো এখানেও তাই, এই ইলেকট্রোফাইলের সাথে রিয়াকশন করাতে গেলে আমাদের একটা রিলেটিভলি রিয়াক্টিভ অ্যারোমেটিক কম্পাউন্ড লাগে, যেটা যদি এখানে ধরে নেওয়া যাক যদি এইরকমভাবে অ্যাটাক করে এবং তারপর সিগমা কমপ্লেক্সে যদি প্রোটন ছেড়ে দেয় তাহলে আমরা এই ধরনের একটা টার্সিয়ারি অ্যালকোহল, বেনজাইলিক অ্যালকোহল পেতে পারি। ইনভেরিয়েবলি আন্ডার দিস রিয়াকশন কন্ডিশন, যেখানে এই অ্যাক্টিভেটর হিসেবে অ্যাসিড প্রেজেন্স ছিল সেখানে H+ আছে, তাহলে এই টার্সিয়ারি বেনজাইলিক অ্যালকোহলের থেকে কার্বোক্যাটায়ন হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং এই কার্বোক্যাটায়নটা ইলেকট্রোফিলিক ইন নেচার। তাহলে সে ওই যে রিঅ্যাক্টিভ অ্যারোমেটিকটা রয়েছে তার সাথে একটা সেকেন্ড অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দিতে পারে এবং সেক্ষেত্রে আমরা একটা ডাবলি সাবস্টিটিউটেড ডেরিভেটিভ পেতে পারি। আর তা না হলে যদি এই HX এর কনজুগেট বেসটা যদি রিলেটিভলি নিউক্লিওফিলিক হয় তাহলে সে একটা সিম্পল SN1 রিয়াকশনে পার্টিসিপেট করে এখান থেকে বেনজাইল হ্যালাইড টাইপের কম্পাউন্ড তৈরি করতে পারে। এই অবস্থায় আমরা যদি একটা পার্টিকুলার ফ্র্যাগমেন্টের দিকে কনসেন্ট্রেট করি, অর্থাৎ যদি আমরা একটা কার্বন ঢোকানোর কথা ভাবি তাহলে সেটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি। তো ফার্স্ট যে রিয়াকশনটা আমরা এখানে পড়ব সেটা হচ্ছে ব্লাঙ্ক ক্লোরোমিথাইলেশন। এনার নাম তুমি বুফো ব্লাঙ্ক রিয়াকশন যখন পড়েছো বা পড়বে যখন, তখন এনার নাম শুনবে। সেই ব্লাঙ্কের তৈরি করা রিয়াকশন হচ্ছে ব্লাঙ্ক ক্লোরোমিথাইলেশন এবং এখানে একটা অ্যারোমেটিক রিংয়ের উপরে CH2Cl বা ক্লোরোমিথাইল গ্রুপের ইন্ট্রোডাকশন করা হয়। টিপিক্যালি মোটামুটি একটু অ্যাক্টিভেটেড অ্যারোমেটিক রিং লাগে এবং আমরা এখানে কার্বনিল কম্পাউন্ড হিসেবে CH2O অর্থাৎ ফর্মালডিহাইডকে ব্যবহার করছি। তাকে অ্যাক্টিভেট করার জন্য ব্যবহার করা হয় HCl এবং ZnCl2। দুটো এক্সাম্পল এখানে দেওয়া আছে। একটা মেটাজাইলিনের উপর রিয়াকশন করা হচ্ছে, এই পজিশনটা একটার রেসপেক্টে অর্থ, একটার রেসপেক্টে প্যারা, এখানে একটা CH2Cl গ্রুপ ঢুকেছে।
প্যারা নাইট্রোফেনলের ক্ষেত্রে OH মাচ মোর অ্যাক্টিভেটিং দেন নাইট্রো হুইচ ইজ অ্যাকচুয়ালি ডিঅ্যাক্টিভেটিং, তাহলে অর্থো পজিশন টু OH সেই জায়গাটা ফাংশনালাইজড হচ্ছে এবং সেখানে CH2Cl গ্রুপ ঢুকেছে। এখানে আমরা HCl এর সাথে H2SO ব্যবহার করছি। এই রিয়াকশনটার অ্যাকচুয়ালি দু রকম মেকানিজম ভাবা যায়। একটা হচ্ছে যে HCl প্রোটনেট করলো আমাদের ফর্মালডিহাইডকে। ফর্মালডিহাইড তো এমনিতেই হাইলি ইলেকট্রোফিলিক, এই মিডিয়ামে সেটা আরও বেশি ইলেকট্রোফিলিক হয়ে উঠেছে। প্রপার পজিশনে অ্যাটাক করলো। এখান থেকে যদি ধরো অ্যাটাক করে, কারণ এটা অর্থ উইথ রেসপেক্ট টু ওয়ান মিথাইল অ্যান্ড প্যারা উইথ রেসপেক্ট টু দি আদার, তাহলে এখানে এই বন্ডটা ভেঙে গেল, CO বন্ডটা ভেঙে গেল এবং আমরা এখানটায় একটা CH2OH গ্রুপ পেলাম। অবভিয়াসলি এই সিগমা কমপ্লেক্সটা অ্যারোমাটাইজ করবে। অ্যারোমাটাইজ করার পর আমার কাছে এটা একটা প্রাইমারি বেনজাইলিক অ্যালকোহল হয়েছে, বা বেনজাইলিক বলে এখানে কার্বোক্যাটায়ন হওয়াটা খুব সোজা, বা এই জায়গাতে SN2 রিয়াকশনও হতে পারে, কারণ এখানে OH আছে, মিডিয়ামে HCl আছে, তাহলে এটা প্রোটনেটেড হলো, এটা OH2 প্লাস হলো। তো Cl মাইনাস যথেষ্ট নিউক্লিওফিলিক, সে এখানে অ্যাটাক করে OH2 প্লাসকে বের করে দিতে পারে এবং আমি এখান থেকে CH2Cl পেতে পারি। আবার এমন হতে পারে যে হয়তো ইলেকট্রোফাইলটা ফর্মালডিহাইড বা প্রোটনেটেড ফর্মালডিহাইড নয়। ফর্মালডিহাইডের মধ্যে যদি HCl অ্যাড করা হয়, তো তাহলে প্রথমে সেখানে প্রোটনেশন হয়ে, এই জায়গাতে প্রোটনেশন হয়ে Cl মাইনাস এইখানটাতেও অ্যাড করতে পারে। যদি Cl মাইনাস এখানে অ্যাড করে, তাহলে আমাদের একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড CH2, একদিকে Cl আর একদিকে OH, এরকম একটা জিনিস, একটা 1,1 বাইফাংশনাল কম্পাউন্ড তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যেটা কিন্তু এখান থেকে ওয়াটারকে এলিমিনেট করতে পারে এবং সেক্ষেত্রে ক্লোরিনের লোন পেয়ার হয়তো ওয়াটারের ডিপারচারে হেল্প করবে। ওর মাথায় প্লাস চার্জ আসবে, OH2 প্লাস হবে, বেরিয়ে যাবে। এবং সেক্ষেত্রে এইটাও হতে পারে, এই ক্লোরোমিথাইল গ্রুপটা ইটসেলফ সেটাই হয়তো ইলেকট্রোফাইল। তো তার উপর যথারীতি এই পজিশনে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হলো, এই পজিশন বাই পজিশন, কারণ এই দুটো পজিশন ইকুইভ্যালেন্ট। তো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হলো এবং তারপরে তুমি এই একই কম্পাউন্ড পেলে। তো এটা হচ্ছে একটা 1 কার্বন ইলেকট্রোফাইল হিসেবে CH2Cl কে ঢোকানোর একটা টেকনিক। এবং এখানে আমরা CH2OH স্টেজে থামাতে পারছি না, কারণ মিডিয়ামে যে HCl আছে সেটা CH2OH যদি ঢুকেও থাকে, তাহলে তাকে রিপ্লেস করে CH2Cl বানিয়ে দিচ্ছে। এবার আমরা যদি একটু অ্যাসাইলেশনের দিকে যাই, আমরা যদি ফর্মাইলেশন রিয়াকশনের কথা বলি, ফর্মাইলেশন রিয়াকশনে আমাদের আইডিয়ালি ফিডেলক্রাফটের লজিক ফলো করলে HCOCl বা ফর্মাইল ক্লোরাইড AlCl3 প্রেজেন্সে ঢোকা উচিত এবং এই রিয়াকশনটা অ্যাচিভ করতে পারা উচিত, থিওরিটিক্যালি পসিবল। কিন্তু ফর্মাইল ক্লোরাইডটা এক্সট্রিমলি আনস্টেবল, সেটা কার্বন মনোক্সাইড আর HCl ভেঙে যায়। তার ফলে ওকে নিয়ে কাজকর্ম করা এবং বিশেষ করে কোনো একটা রিয়াকশানে তাকে পার্টিসিপেট করানো ইজ কাইন্ড অফ ডিফিকাল্ট। সেই জন্য এই নাম্বার অফ ডিফারেন্ট প্রসেসেস হ্যাভ বিন ডেভেলপড। সেগুলোর মধ্যে কিছু কিছু জিনিস আমরা একটু দেখব। প্রথম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গ্যাটারম্যান কচ ফর্মাইলেশন। এটা লুডউইক গ্যাটারম্যান এবং তার সহযোগী কচের করা। তো এই রিয়াকশনটাতে ইন সিটু ফর্মাইল ক্যাটায়ন তৈরি করা হয়, ফর্মাইল ক্লোরাইড ব্যবহার করা হয় না। এবং এই যে কার্বন ইলেকট্রোফাইল, 1 কার্বন ইলেকট্রোফাইল ফর্মাইল ক্যাটায়ন, তার সোর্স হিসেবে ব্যবহার করা হয় কার্বন মনোক্সাইডকে এবং তার সাথে দেওয়া হয় হাইড্রোজেন ক্লোরাইড এবং AlCl3। এই রিয়াকশানে হয়তো অনেক সময় ট্রানজিশন মেটাল ক্যাটালিস্ট CuCl ব্যবহার করা হয়। যেমন আমরা এখানে টলিউনের উপর রিয়াকশন করছি, আমরা সেখান থেকে প্যারামিথাইল বা 4-মিথাইল বেঞ্জালডিহাইড পেয়েছি। এই মিথাইলের রেসপেক্টে 4 নম্বর পজিশনে CHOর ইন্ট্রোডাকশন হয়েছে। তাহলে এই CHOটা কোথেকে এলো? এটা প্রবাবলি কার্বন মনোক্সাইডের সাথে HCl এবং AlCl3 রিয়াকশনে ফর্মাইল ক্যাটায়ন ফর্মেশন হয়েছিল, যেটা একটা রেজোনেন্স স্টেবিলাইজ স্পিসিস, এবং এখান থেকে AlCl4 মাইনাস বেরিয়ে এসছে এবং এইটাই ইলেকট্রোফাইল হিসেবে কাজ করেছে এই পজিশনে। এইরকমভাবে ঠিক দেখানোটা ঠিক হলো না, এটা এরকমভাবে দেখানো উচিত, কারণ তোমার প্যারা পজিশন দিয়ে অ্যাটাক হচ্ছে, তাহলে এই পজিশনে অ্যাটাক করেছে এবং তারপরে সিগমা কমপ্লেক্স হয়েছে এবং তারপর তোমার যা হবার প্রোটন লস ইত্যাদি যাই বলো, যদি এখানে অ্যাটাক করে থাকে তাহলে এখানটায় এরকমভাবে নিউট্রালাইজ করেছে প্লাস চার্জটাকে। মোট কথা আমি ওখানে একটা ফর্মাইল গ্রুপ ঢোকাতে পেরেছি এবং H+ বেরিয়ে যাওয়ার পর আমাদের রিয়াকশন হয়ে গেছে। এটা জেনারেলি একটু রিয়াক্টিভ অ্যারোমেটিক্স লাগে। হ্যালোবেনজিনের থেকে লেস রিয়াক্টিভ অ্যারোমেটিক্স যদি হয় তাহলে রিয়াকশনটা হয় না। যেমন নাইট্রোবেনজিনের উপর রিয়াকশন করতে গেলে রিয়াকশনটা হবে না, বা সায়ানোবেনজিনের উপর করতে গেলে হবে না। হ্যালোবেনজিনরা ইটসেলফ আমরা জানি, ফ্লুরো, ক্লোরো, ব্রোমো, আয়োডোবেনজিন, তারা সবাই বেনজিনের থেকে লেস রিয়াক্টিভ, কিন্তু তাদের থেকে লেস রিয়াক্টিভ, অর্থাৎ স্ট্রংলি ডিঅ্যাক্টিভেটিং কোনো গ্রুপ যদি থাকে তাহলে এই রিয়াকশনটাতে সেই সাবস্ট্রেটটা পার্টিসিপেট করবে না। আরেকটা সমস্যা আছে, সেটা হলো দিস ইজ প্রোন টু রিঅ্যারেঞ্জমেন্ট, একটু রিঅ্যারেঞ্জমেন্ট হয়। কোনো সময় দেখা যায়
যেমন প্যারাজাইলিনের ক্ষেত্রে রিয়াকশন করলে অ্যাকচুয়ালি রিয়াকশনটা হওয়া উচিত ছিল এই যে কোনো চারটে জায়গার মধ্যে যে কোনো জায়গায়, চারটে পজিশনই কিন্তু ইকুইভ্যালেন্ট, কারণ চারটে পজিশনই একটা মিথাইলের রেসপেক্টে অর্থ, একটা রেসপেক্টে মেটা। তাহলে যেহেতু অর্থ পজিশনে আছে, একটার রেসপেক্টে তো অর্থ হচ্ছেই, তাহলে সেখানে ঢুকতে পারতো, কিন্তু সেটা ঢোকে না, বা ঢুকলেও সেটা মাইনর প্রোডাক্ট হয়। এখান থেকে যে একটা সিগনিফিক্যান্ট প্রোডাক্ট পাওয়া যায় সেটা হচ্ছে 2,4-ডাইমিথাইল বেঞ্জালডিহাইড, অর্থাৎ মিথাইল কিন্তু জায়গা বদলে ফেলেছে এবং প্যারা পজিশনে সিএইচও গ্রুপটা ঢুকেছে একটা মিথাইলের প্যারা পজিশনে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আরেকটা মিথাইল দিয়ে ব্লকড ছিল। তার মানে দিস ইজ কাইন্ড অফ ইপসো সাবস্টিটিউশন। এটা কেন হলো বা কিভাবে হলো? এটা ইপসো অ্যাটাক হচ্ছে, প্রথম ইপসো অ্যাটাক হলো, হওয়ার পর এইখানে যে প্লাস চার্জটা এলো সেই প্লাস চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য এখানে একটা 1,2 মিথাইল শিফট হলো এবং আমরা আলটিমেটলি আমাদের 2,4-ডাইমিথাইল বেঞ্জালডিহাইড এই কম্পাউন্ডটা পেলাম। প্রবাবলি এই জায়গাটাতে কোনো হাইপার কনজুগেটিভ স্টেবিলিটি আছে, যার জন্য এই কম্পাউন্ডটা এখানে মেজর প্রোডাক্ট হয়ে দেখা দিচ্ছে। ইলেকট্রোফাইল কিভাবে তৈরি হচ্ছে, রিয়াকশন কিভাবে হচ্ছে, সেটা তোমাকে পরীক্ষায় লিখতে দিতে পারে, তাহলে আমরা এইভাবে ব্যাপারটাকে লিখবো। ওকে, এরপর চলে এসো গ্যাটারম্যানের ডেভেলপ করা আরেকটা রিয়াকশন, সেটা হচ্ছে গ্যাটারম্যানের অ্যালডিহাইড সিনথেসিস বা গ্যাটারম্যান রিয়াকশন। গ্যাটারম্যান কোচ কিন্তু আলাদা, সেখানে কার্বন মনোক্সাইড ইউজ হয়, আর এখানে আইডিয়ালি ইউজ হয়, মানে প্রথম যে রিয়াকশনটা করা হয়েছিল যদি HCl ইউজ করেছিল, HCl ইউজ করেছিল, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করেছিল, এবং তার ফলে যে একটা ইমিনিয়াম সল্ট তৈরি হয়েছিল, সেই ইমিনিয়াম সল্টটাকে হাইড্রোলিসিস করলে আমরা একটা ফর্মালডিহাইড, একটা ফর্মাইল ডেরিভেটিভ পাই। তবে HCl ইউজ করা খুব প্রবলেমেটিক, সেই জন্য পরে রিভাইজ করে টেকনিকটা একটুখানি চেঞ্জ হয় এবং সেখানে সায়ানাইডের সোর্স হিসেবে জিঙ্ক সায়ানাইড ব্যবহার করা হয়, ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড ইথার বা AlCl3 অনেক সময় থাকে, অন্য কোনো সলভেন্টও ইউজ করা হয়, এই কন্ডিশনে রিয়াকশনটা করা হয়, অর্থাৎ HCl এর বদলে ZnCl2 ইউজ করা হয়ে থাকে। আমরা কতগুলো এক্সাম্পল দেখি। মেসিটিলিন, তিনটে পজিশন ইকুইভ্যালেন্ট, প্রথমে ZnCl2 ড্রাই HCl AlCl3 দিয়ে রিয়াকশন করা হচ্ছে, তারপরে হাইড্রোলিসিস করা হচ্ছে এবং তারপর স্টিম ডিস্টিল করে প্রোডাক্টটাকে সেপারেট করা হচ্ছে। এই পার্টটা, এই লাস্টের যে স্টিম ডিস্টিলেশন পার্ট, এটা যদি তুমি পরীক্ষাতে নাও লেখো তাতে কিছু যায় আসে না, কিন্তু আমি যেহেতু সিনথেসিসটা কমপ্লিটলি দেখাতে চেয়েছি তাই এখানে আমরা লিখেছি। তাহলে মেসিটিলিন থেকে আমরা 2,4,6-ট্রাইমিথাইল বেঞ্জালডিহাইড পেলাম, একটা জায়গায় CHO ঢুকে গেল। একবার CHO ঢুকে গেলে বা যেটা ইমিনিয়াম ফর্মে থাকবে সেটা রিংটাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়, তার ফলে ফার্দার সাবস্টিটিউশন ইজ কাইন্ড অফ ডিফিকাল্ট। অ্যানিসোল অ্যাক্টিভেটেড রিং, তার উপরে যদি করো ZnCl2 ড্রাই HCl AlCl3 দিয়ে ড্রাই বেঞ্জিন মিডিয়ামে রিয়াকশন করা হচ্ছে, তারপরে এক্সেস ডাইলিউট HCl দেওয়া হচ্ছে এবং তারপর রিফ্লাক্স করা হচ্ছে, মাঝখানে যে ইমিনিয়াম সল্টটা সেটা আমরা পেয়েছি। অবভিয়াসলি এই জিনিসটাকে যদি হাইড্রোলিসিস করা হয় তাহলে এটা কার্বনিলে কনভার্ট হবে এবং এটা আমরা একটা ফর্মাইল গ্রুপ পেয়ে যাবো, তার মানে 4-মিথক্সি বেঞ্জালডিহাইড তৈরি হবে। রেসরসিনল, রেসরসিনলের এই পজিশন এবং এই পজিশন, এই দুটো পজিশন সেম, এবং এই দুটো পজিশনই একটা ওইচের রেসপেক্টে অর্থ, একটা রেসপেক্টে প্যারা, তো ওই পজিশনগুলো অ্যাক্টিভেটেড এবং সেখানেও আমরা ওই গ্যাটারম্যান অ্যালডিহাইড কন্ডিশনে, সিনথেসিসের কন্ডিশনে আমরা একটা ইমিনিয়াম ডেরিভেটিভ পাচ্ছি, যেটাকে ফার্দার ট্রিটমেন্ট করলে এখান থেকে আমরা 2,4-ডাইহাইড্রক্সি বেঞ্জালডিহাইড পেতে পারি। এই রিয়াকশনটা কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে এবং এখানে ইলেকট্রোফাইলের যে সিনথেসিস সেখানে তোমাকে কিন্তু এই ZnCl2 দিয়েই শুরু করতে হবে, কারণ HCl দিয়ে শুরু করলে হবে না। এই যে হাইড্রোজেন ক্লোরাইডটা আছে তার সাথে ZnCl2 রিয়াকশনে মিডিয়ামে HCl লিবারেট হয় ইনসিটু, সেই HCl-টা HCl এর সাথে ফার্দার রিয়াকশন করে একটা কমপ্লেক্স তৈরি করে, যে কমপ্লেক্সে প্রথমে নাইট্রোজেনটা সর্ট অফ প্রোটনেটেড হয় এবং এই ক্লোরাইডটা তারপরে ঘুরে এই কার্বনের উপর অ্যাটাক করে, তারপরে এই কার্বন ক্লোরিন বন্ডটা থেকে ক্লোরাইড ইজেক্টেড হয়ে গিয়ে ZnCl2-র সঙ্গে বেরিয়ে যায়, ZnCl3- হয়ে বেরিয়ে যায় এবং এখানে একটা ইলেকট্রোফাইল তৈরি হয় যেখানে কার্বনের মাথায় প্লাস চার্জ আছে। এইটাই কিন্তু এফেক্টিভ ইলেকট্রোফাইল, যেখানে নাইট্রোজেনটার সঙ্গে যদি জিঙ্ককে পুরোপুরি জুড়ে দাও তাহলে জিঙ্কের মাথায় একটা মাইনাস এবং নাইট্রোজেনের মাথায় একটা প্লাস তুমি দিতে পারো। তবে আমরা এখানটাতে একটা ডটেড লাইন দিয়ে দেখিয়েছি যে জায়গাতে একটা পোলারাইজ কমপ্লেক্স আছে, হয়তো বা পুরোপুরি কোভ্যালেন্ট বন্ডটা এখানে তৈরি হয়নি, তবে তুমি যদি এটাকে কোভ্যালেন্ট বন্ড দিয়ে দেখাও তাতেও ক্ষতি কিছু নেই। এবার অ্যারোমেটিক রিং এর সাথে ওই ইলেকট্রোফাইলের রিয়াকশন হলো, এই পজিশনটা ইলেকট্রোফিলিক, তার মানে এটা হচ্ছে তোমার ফর্মাইল ক্যাটায়নের সিনথেটিক ইকুইভ্যালেন্ট, এবং এই জায়গায় রিয়াকশন হওয়ার পরে আমরা একটা ইমিনিয়াম সল্ট পেলাম। এই ইমিনিয়াম সল্টকে যদি হাইড্রোলিসিস করি তো ওয়াটার এখানে অ্যাটাক করবে, তাহলে এটা ফুলে যাবে, তার মানে এখান থেকে আমি একটা হেমিঅ্যামিনাল পাবো, এই হেমিঅ্যামিনালটা এখান থেকে অ্যামোনিয়া লিবারেট করবে, অ্যামোনিয়াটা অ্যাসিডিক মিডিয়ামে H4+ হয়ে যাবে এবং এখানে C ডাবল বন্ডেড ও তৈরি হবে, অর্থাৎ ফর্মাইলেশন হয়ে গেল। গ্যাটারম্যান অ্যালডিহাইডের একটা লজিক্যাল এক্সটেনশন আছে, সেটা হচ্ছে হৌবেন-হোয়েস সিনথেসিস, এটাও পরীক্ষায় আসে। এটা কিন্তু সেই অর্থে 1 কার্বন ইলেকট্রোফাইল নয়, এখানে আমরা COMe গ্রুপটা ইন্ট্রোডিউস করবো, অর্থাৎ অ্যাসিটাইল গ্রুপ ঢুকবে, এবং তাহলে এটা সেক্ষেত্রে
টু কার্বন ইলেকট্রোফাইল। এবার যদি আমি HCN ব্যবহার করে HCO ঢোকাতে পারি, তাহলে MECN ব্যবহার করলে MECO ঢোকা উচিত, এবং অ্যাকচুয়ালি তাই হয়। মিথাইল সায়ানাইড, ড্রাই HCl এবং ZnCl2 প্রেজেন্সে ইথার মিডিয়ামে ইলেকট্রন রিচ অ্যারোমেটিক রিং এর সাথে, যেমন ফ্লুরোগ্লুসিনল, এটা তুমি টটোমেরিজম পড়ার সময় দেখেছিলে এই কম্পাউন্ডকে, এটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে কিটো ফর্ম থাকে, এবং সেই জন্য এটাকে যখন হাইড্রক্সিলামিনের সঙ্গে ট্রিট করা হয়, এটা কিটোনের যে টিপিক্যাল অক্সিন ফর্মেশন রিয়াকশন তাতে পার্টিসিপেট করে। তো ফ্লোরোগ্লুসিনল এইখানটায় রিয়াকশন করছে, তিনটে পজিশন ইকুইভ্যালেন্ট, যেরকম তোমার মেসিটিলিনের ক্ষেত্রে ছিল। তো এক জায়গায় আমাদের ওখানে যেরকম HC ডাবল বন্ডেড NH2 প্লাস Cl মাইনাস হচ্ছিল, এখানে MEC ডাবল বন্ডেড NH2 প্লাস Cl মাইনাস হয়েছে। এখানে ওই একই রকম ভাবে আমরা একটা প্রথমে নাইট্রিলিয়াম আয়ন তৈরি করছি, তারপরে ক্লোরাইড মাইনাস দিয়ে সেখানে অ্যাটাক করা হচ্ছে, এখানে অ্যাটাক করা হচ্ছে, তারপরে সেখানে ইমিনোক্লোরাইড হচ্ছে, ZnCl2 এখান থেকে ক্লোরিনকে টেনে বার করে নিচ্ছে, এবং এই জায়গাটায় আমরা একটা পোলারাইজ কমপ্লেক্স পাচ্ছি যেখানে কার্বনের উপরে পজিটিভ চার্জ আছে, এবং দ্যাট ইজ দি ইলেকট্রোফাইল। সো ওখানে ইলেকট্রোফাইলিক অ্যাটাক হলো, হওয়ার পরে একটা ইমিনিয়াম সল্ট তৈরি হলো, সেই ইমিনিয়াম সল্টকে ওয়াটার দিয়ে বয়েল করলে হাইড্রোলিসিস হয়ে গিয়ে আমরা আমাদের কম্পাউন্ডটা পাবো। এটার নাম হচ্ছে, এইখানটায় যদি এরা কেউ না থাকতো তাহলে তার নাম হতো অ্যাসিটোফেনন। যেহেতু এটা ফ্লুরোগ্লুসিনল থেকে এসছে অ্যারোমেটিক রিংটা, তাই না এর নাম হচ্ছে ফ্লুরো অ্যাসিটোফেনন। ফ্লোরো অ্যাসিটোফেনন, মাথায় রেখো, এখানে কিন্তু ফ্লুরিন টুরিনের কোনো গল্প নেই, জাস্ট ফ্লোরো অ্যাসিটোফেনন, কারণ এটার প্যারেন্ট কম্পাউন্ড হচ্ছে ফ্লোরোগ্লুসিনল। ওকে, এরপর যেটা, সেটা হচ্ছে ভিলসম্যার হ্যাক রিয়াকশন। হ্যাকের স্পেলিংটা খেয়াল করো, HCK। এটা হচ্ছে একটা সিঙ্গেল কার্বন ইলেকট্রোফাইল ফর্মাইলেশন রিয়াকশন, এবং তার জন্য আমরা একটা সেকেন্ডারি মানে ডাই সাবস্টিটিউটেড ফর্মামাইড ইউজ করি। তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে যেটা ইউজ হয় এবং পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে NN ডাইমিথাইল ফর্মামাইড, কিন্তু তার বদলে আমরা N মিথাইল ফর্মালিনাইড কিংবা N ফর্মাইল পাইপিরিডিন কিংবা N ফর্মাইল মরফোলিন এসবও ইউজ করতে পারি। যদি বাই চান্স এদের কাউকে দেখো, তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, মাথায় রাখবে যে এই রিয়াকশনটা NN DMF অর্থাৎ NN ডাইমিথাইল ফর্মামাইড দিয়ে যেরকম ভাবে হয়, এখানেও একই রকম ভাবে হয়। DMF কে তুমি আগে দেখেছো হয়তো, সেটা হচ্ছে SN2 রিয়াকশনে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হিসেবে DMF এর প্রচুর ব্যবহার রয়েছে, এবং সেই সময় এই সলভেন্টটার সম্বন্ধে কিছু তুমি হয়তো পড়াশোনা করেছিলে। এই এটা কিন্তু এখানে সলভেন্ট না, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ইলেকট্রোফাইলের যে ওয়ান কার্বন ইলেকট্রোফাইল, তার ওই কার্বনটার সাপ্লায়ার। তার মানে এটা একটা ইটসেলফ, এটা একটা রিয়েজেন্ট, এবং তাকে অ্যাক্টিভেট করা হয় POCl3 দিয়ে। ভিলসম্যার হ্যাক রিয়াকশনটা আমরা যেখানে পড়ছি, এটা হচ্ছে অ্যারোমেটিক ভ্যারিয়েন্ট, এর অন্য ভ্যারিয়েন্টও আছে, এবং এই একটা রিয়েজেন্ট POCl3 এবং DMF থেকে যে রিয়েজেন্টটা তৈরি হয় তার নামই হচ্ছে ভিলসম্যার রিয়েজেন্ট। তার বহুল ব্যবহার রয়েছে, সেগুলো পড়ার আমাদের এই মুহূর্তে তো সুযোগ নেই, আমরা কেবলমাত্র আমাদের ওয়ান কার্বন ইলেকট্রোফাইলের ওপরই কনসেন্ট্রেট করবো। তো আমরা কতগুলো এক্সাম্পল দিয়েছি, যেমন NN ডাইমিথাইল অ্যানিলিন, তার সাথে রিয়াকশন করে প্যারাপোজিশনে CH2 ঢুকেছে, অ্যাসিড এখানে POCl3 দিয়ে তোমাকে এটাকে অ্যাক্টিভেট করিয়ে ইলেকট্রোফাইলটা বানাতে হবে, অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশন হবে, তারপরে এটা বেসিক্যালি হাইড্রোলিসিস সিস্টেম, ঠিক যেরকম হোবেন হয়েস কিংবা ক্যাটামিন অ্যালডিহাইডে যেরকম ইমিনিয়ামকে হাইড্রোলিসিস করতে হয়, তো এখানেও সেরকম কিছু একটা করতে হবে। তুমি রেসাসিনলের সাথে রিয়াকশন করছো, এক্সপেক্টেড এই পজিশনে CH2 ঢুকে গেছে এবং 2,4 ডাইহাইড্রক্সি বেঞ্জাডিয়েট তৈরি হয়েছে। এটা তো খুবই দেয় যে রেসাসিনল থেকে 2,4 ডাইহাইড্রক্সি বেঞ্জাডিয়েট কি করে বানাবো। তোমার হাতে যদি অপশন থাকে তাহলে ভিলসম্যার হ্যাক তুমি লিখতে পারো, বা যদি মনে হয় যে ক্যাটামিন অ্যালডিহাইড লিখবে তাহলে সেটা লিখতে পারো, কিন্তু যদি নাম করে বলে দেয় তাহলে যেটা চাইবে সেটাই তোমাকে লিখতে হবে। অ্যানিসোলের সাথে রিয়াকশনও প্যারাপোজিশনে ঢুকেছে ইত্যাদি, সব ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি করে? এই ভিলসম্যার রিয়েজেন্ট তৈরি করাটা কিন্তু ইন্টারেস্টিং। এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা কিন্তু থাকবে না, অর্থাৎ এই যে CHO গ্রুপটা তুমি এখানে দেখছো, এই CHO গ্রুপটা কিন্তু এই CHO নয়, ওই অক্সিজেনটাকে ফসফরাস টেনে বার করবে, এবং এই কার্বনের উপর সেই টানাটানির চোটে এই কার্বনের উপর একটা প্লাস চার্জ আসবে। কিভাবে হচ্ছে? প্রথমে এই অক্সিজেন ফসফরাসের সঙ্গে রিয়াকশন করলো, তাহলে কার্বনের মাথায় প্লাস চার্জ চলে আসছে, কারণ ইলেকট্রন শিফট করে গেছে, নাইট্রোজেন স্টেবিলাইজ করে দিল। তার মানে এখানটায় আমি একটা ইমিনিয়াম লিঙ্কেজ আইসোলেট করতে পারলাম। এইখানে ফসফরাস অক্সিজেন ডাবল বন্ড এস্টাবলিশড হবে, এবং তারপরে ক্লোরাইড বেরিয়ে যাবে। ক্লোরাইড মিডিয়ামে যে বেরিয়ে এলো, এই কার্বনটা হচ্ছে ইলেকট্রোফিলিক, এটা লাইক কার্বনিল, তাহলে ক্লোরাইড মাইনাস এখানে অ্যাটাক করলো, এটা খুললো, নাইট্রোজেনের মাথায় গেল, এবং তারপর এইখানটায় কিন্তু একটা গুড লিভিং গ্রুপ হয়ে বসে আছে, কারণ ফসফরাস অক্সিজেনের সঙ্গে জুড়ে বসে আছে, তার ফলে এখানটায় লিভিং গ্রুপ হিসেবে এইটা PO2Cl2 মাইনাস বেরিয়ে যেতে পারে। তার মানে এখানে নাইট্রোজেন প্রথমে নিউট্রাল হলো, তারপরে আবার নাইট্রোজেন রিএবনপ্যাটা ডোনেট করলো। তার মানে যেরকম তোমার এস্টার হাইড্রোলিসিসের সময় কার্বনিলের উপরে কোনো নিউক্লিওফাইল অ্যাটাক করার পরে প্রথমে টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট তৈরি হয়, তারপর সেই টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট আবার কোলাপস করে, তার মানে এখানে sp2 থেকে sp3 হলো, তারপর আবার sp2 হলো, এবং এখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে গেল, এবং এই জায়গায় আমরা একটা ইলেকট্রোফাইল পেলাম, যার এই কার্বনটা অবভিয়াসলি পজিটিভ, এবং তার উপরে কিন্তু একটা লিভিং গ্রুপও আছে, Cl মাইনাস আছে একটা।
এই অবস্থায় বেরোবে না, কিন্তু ওয়ান্স ইট রিয়াক্টস উইথ নিউক্লিওফাইল এই ক্লোরাইড মাইনাসটা বেরিয়ে যেতে পারে, অ্যান্ড ইট উইল হেল্প ইন এস্টাবলিশিং আ ইমিনিয়াম লিঙ্কেজ অ্যাজ ইউ উইল সি। অবভিয়াসলি এইটা হচ্ছে এই ইলেকট্রোফাইলের রেজোন্যান্স ক্যানোনিক্যালের মোর কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল, বিকজ ইচ এলিমেন্ট হ্যাজ অ্যান অক্টেট, এবং সেক্ষেত্রে এটা একটা উইক ইলেকট্রোফাইল হিসেবে ধরা হবে। এবং আমরা দেখছি যে অ্যাক্টিভেটেড অ্যারোমেটিক রিং ছাড়া এই রিয়াকশন কিন্তু হবে না। তার মানে তুমি যদি বলো যে এটা আমরা যদি লেস রিঅ্যাক্টিভ অ্যারোমেটিক রিংয়ের সাথে রিয়াকশন করার চেষ্টা করি, অ্যারোমেটিক ইলেকট্রনিক সাবস্টিটিউশন যেখানে ভালো হয় না, তাহলে কি হবে? রিয়াকশন হবে না। তো ধরো আমার এই বিলসমায়ার রিএজেন্টটা তৈরি হয়েছে, এই যে এই ক্লোরোইমিনিয়াম ইন্টারমিডিয়েট এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে, এটাকে বিলসমায়ার রিএজেন্ট বলে। এবারে এটা সাথে আমি এনএন ডাইমিথাইল অ্যানিলিনের রিয়াকশন করছি, প্যারাপোজিশন অ্যাটাক করলো, স্টেরিক ক্রাউডিং ইত্যাদি রয়েছে, এটাও নিজে উইটসেলফ বেশ বাল্কি, কাজে প্যারাপোজিশন দিয়ে অ্যাটাক করলো, এখানে অ্যাটাক করার পরে অ্যারোমাটাইজ করে গেল। অ্যারোমাটাইজ করার পর দেখো এই যে জিনিসটা তৈরি হয়েছে, এটা একটা 1,1 ডাইএক্স কম্পাউন্ড, অর্থাৎ এই কার্বনটার উপরে দুটো ফাংশনাল গ্রুপ আছে, তার মধ্যে একটা আরেকটাকে ধাক্কা মেরে বের করে দিতে পারে। তাহলে ক্লোরাইড মাইনাস বেরিয়ে গেল, এখানে NMe2C ডাবল বন্ড তৈরি হলো, এটা ইমিনিয়াম লিঙ্কেজ, এবং এটাকে তুমি যখনই ওই অ্যাকুয়াস সোডিয়াম অ্যাসিটেট দিয়ে হাইড্রোলিসিস করবে, অ্যাকুয়াস সোডিয়াম অ্যাসিটেট মানে হচ্ছে NaOH আর অ্যাসিটিক অ্যাসিডের তৈরি হবে হাইড্রোলিসিস হয়ে, তো মিডিয়ামের পিএইচটা অ্যালকালাইন হবে, আমরা অ্যালকালাইন হাইড্রোলিসিস করবো, OH মাইনাস এখানে অ্যাটাক করবে, এটা খুলবে, তার মানে হেমিয়ামিনাল হলো, এখান থেকে বেরিয়ে আসবে Me2NH, আর এইখানে আমরা পেয়ে যাব করেসপন্ডিং NN ডাইমিথাইল অ্যানিলিনের প্যারা পজিশনে 4 পজিশনে একটা CH গ্রুপ ফরমাইল গ্রুপ ঢুকে গেল, তারপর 4 ডাইমিথাইল অ্যামিনো বেঞ্জালডিহাইড এই কম্পাউন্ডটা আমরা পেয়ে গেলাম। ওকে, বিলসমায়ার ইম্পর্টেন্ট রিয়াকশন পরীক্ষায় আসতে পারে। এরপরের রিয়াকশনটা হচ্ছে রাইমার টাইম্যান রিয়াকশন। রাইমার টাইম্যান রিয়াকশনে এটা এই নেক্সট যে দুটো রিয়াকশন পড়বো সে দুটো অনেক ছোটবেলা থেকে অর্গানিক কেমিস্ট্রি যারা যখন থেকে পড়া শুরু করে তখন থেকে এই রিয়াকশনগুলো তারা জানে। একটা হচ্ছে রাইমার টাইম্যান, আর একটা হচ্ছে অনেকে টিম্যান বলে, টিম্যান যাই বলে, আর একটা হচ্ছে কোলবে শ্মিট। তো রাইমার টিম্যানের সবাই জানে যে ফেনল কম্পাউন্ডকে যদি ক্লোরোফর্ম এবং অ্যালকালির মধ্যে দিয়ে হিট করা হয় তাহলে সেখানে স্যালিসাইল অ্যালডিহাইড অর্থাৎ 2 হাইড্রক্সিবেঞ্জালডিহাইড আর 4 হাইড্রক্সিবেঞ্জালডিহাইড তৈরি হয়। আমাদের জেনারেলি 2 হাইড্রক্সিবেঞ্জালডিহাইডটাকে লেখে, এটাকে সাধারণত লেখে না, বা লিখলেও এটা মাইনর প্রোডাক্ট হয়, এটাকে স্টিম ডিস্টিলেশন করে সেপারেট করা হয়। 37% প্রোডাক্ট, এইটা অনলি 10% প্রোডাক্ট হয়তো এটা হয়। তবে এই রেশিওটাকে আমি ভ্যারি করতে দেখেছি, কোনো কোনো জায়গায় এটা 20, এটা 10 এরকম রিপোর্টও আমি দেখেছি। রেসোসিনলের ক্ষেত্রে ওই একই গল্প, ফর্মাইলেশন রিয়াকশন হচ্ছে, এবং রেসোসিনলের তো অবভিয়াসলি হয় এই পজিশন নাহলে এই পজিশন, কারণ এই দুটো পজিশন ইকুইভ্যালেন্ট, তো তাহলে সেক্ষেত্রে তুমি 2,4 ডাইহাইড্রক্সিবেঞ্জালডিহাইড পাবে। তার মানে রেসোসিনলের উপর CH ঢোকানোর অনেকগুলো টেকনিক আছে, গ্যাটারম্যান অ্যালডিহাইড, রাইমার টাইম্যান, তোমার বিলসমায়ার সবই তুমি ইউজ করতে পারো যদি তোমাকে কিছু স্পেসিফাই না করে দেয়। তো রিয়াকশনটা ইলেকট্রোফাইলটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইক্লোরোকার্বিন, এবং এটা কি করে তৈরি হয় এটা আমরা দেখেছি যখন আমরা কার্বিন এডিশন দেখেছি এই সেমিস্টারে, কার্বন কার্বন ডাবল বন্ডে, তখন দেখেছি যে ক্লোরোফর্মের মধ্যে স্ট্রং অ্যালকালি দিয়ে ট্রিট করলে আলফা এলিমিনেশন হয়। প্রথমে এই হাইড্রোজেনটা খেয়ে নেয়, অ্যানায়নটা স্টেবিলাইজ বিকজ অফ -I এফেক্ট অফ দিস ক্লোরিন অ্যাটমস অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যাকেন্ট ডি অরবিটাল কনজুগেশন অফ ক্লোরিন, আর তারপরে সেখান থেকে ক্লোরাইড মাইনাস বেরিয়ে যায় স্লো স্টেপে, এবং সেখানে ডাইক্লোরোকার্বিন তৈরি হয়, যেটা ইটসেলফ আমরা জানি ওরা সিংলেট, কারণ ক্লোরিনের লোন পেয়ারটা কার্বনের ভ্যাকেন্ট ডি অরবিটালে কনজুগেশন করে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোরিনের যেহেতু প্লাসার এফেক্ট আছে, তোমার মনে হতে পারে যে এই জায়গাটাতে তার একটা ইলেকট্রন ডোনেশন আছে, কিন্তু অ্যাকচুয়ালি ক্লোরিনের সাথে কার্বনের অরবিটাল সাইজ ম্যাচ করে না ভালো, সেটা আমরা অনেক জায়গায় দেখেছি, এখানেও সেটা আরেকবার দেখছি। -I effect of chlorine is actually greater than its Plasar effect. Therefore, chlorine, although it stabilizes the singlet state by donating its electron pair onto the vacant orbital of carbon, uh, when this carbon is in singlet state, the singlet state-টাকে stabilize করে, কিন্তু overall chlorine electron withdrawing, তার মানে CCl2 is a singlet carbene, although it is electrophilic in nature. Not like dimethoxycarbene. Dimethoxycarbene is also singlet. Dimethoxycarbene OMe যদি থাকে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, সেই কার্বনের উপর যদি ভ্যাকেন্ট অরবিটাল থাকে তাহলে তার সেখানে ডোনেট করবে ইলেকট্রন, কিন্তু OMe যেহেতু সাইজটা ম্যাচ করে, OMe প্লাসার এফেক্টটা ক্লোরিনের প্লাসার এফেক্টের থেকে অনেক স্ট্রঙ্গার, এবং সেক্ষেত্রে এই কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট তো নয়ই, এই কার্বনটা তখন ইলেকট্রন রিচ হয়ে যায়, এবং ওটাকে আমরা নিউক্লিওফিলিক কার্বিন বলি। যাই হোক, সেটা আজকের আলোচনার বিষয় নয়। আমরা এখানে ডাইক্লোরোকার্বিন পেয়েছি, ইট ইজ সিংলেট অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রোফিলিক। তো ইলেকট্রোফিলিক যদি হয় তাহলে ফেনলের উপর রিয়াকশন হবে। এবার ফেনল এই মিডিয়ামে অবভিয়াসলি ফেনল হিসেবে থাকবে না, এর পিকে ভ্যালু হচ্ছে 10-এর কাছে, তাহলে ও ডিপ্রোটনেটেড হয়ে প্রথমে ফেনক্সাইড তৈরি করবে। দিস ফেনক্সাইড হ্যাজ দিস O minus it's a typical electron releasing group. Not only is it plus R, but also it is plus I. OH হলে -I plus R, কিন্তু O minus যেই হয়ে গেছে তখন সেটা প্লাস I হয়ে গেছে। আর প্লাস I এফেক্ট অবভিয়াসলি এই জায়গায় স্ট্রঙ্গার কম্পেয়ার টু এইটার তুলনায়, কারণ ডিস্টেন্সটা অর্থো পজিশনের থেকে O minus এর কম থাকে।
তো সেই জন্য প্রবেবলি সেই কারণে এই জিনিসটা, এই কার্বনটা মোর নেগেটিভলি পোলারাইজড দেন দি প্যারাকার্বন, এবং এইটা মোর নিউক্লিওফিলিক হবে। CCl2 প্রিডমিনেন্টলি এখানে অ্যাটাক করে, এবং এখানেও কিন্তু অ্যাটাক করতে পারে, মানে প্যারা পজিশনেও কিন্তু অ্যাটাক করতে পারে। তাহলে CCl2 কে অ্যাটাক করলে কার্বনের মাথায় তখন 6টা ইলেকট্রন ছিল, এবার তুমি একটা লোন পেয়ার, একটা পাই বন্ড ভেঙে ওর মাথায় আরেকটা ইলেকট্রন পেয়ার দিয়ে দিলে, তখন অবভিয়াসলি ইট হ্যাজ 3 সিগমা বন্ডস আর 1 লোন পেয়ার, যেটা আমি এখানে আঁকিনি, এখানে একটা লোন পেয়ার আছে, অবভিয়াসলি ইট হ্যাজ 1 পেয়ার অফ ইলেকট্রনস, তাহলে এর মাথায় মাইনাস চার্জ এসে গেছে। ইমিডিয়েটলি ও মিডিয়াম থেকে প্রোটন খাবে, KCl2 তৈরি হবে। আমরা এইখানটাতে প্যারা পজিশন থেকে প্রোটন খেয়ে, কারণ প্যারা পজিশনের যে অ্যাডাক্টটা সেইখান থেকে প্রোটন খেয়ে অ্যারোমাটাইজ করাচ্ছি, তুমি অবভিয়াসলি এটাও তো হবে। তাহলে তারা নিজেদের মতো অ্যারোমাটাইজ করে গিয়ে এই কম্পাউন্ডগুলো তৈরি করলো, এবং এদের র্যাপিড হাইড্রোলিসিস হয় উইথ দি অ্যাসিস্ট্যান্স অফ দিস O-, এই CCl2 গ্রুপগুলো র্যাপিড হাইড্রোলিসিস হয়, এবং হয়ে এরা করেসপন্ডিং অ্যালডিহাইডে কনভার্টেড হয়। এবং এই হাইড্রোলিসিসটা হওয়ার সময় এই ফেনক্সাইড হয়ে থাকাটা জরুরি, বিকজ তখন এখানে বেসিক্যালি দুটো মিডিয়াম আছে কিন্তু, ক্লোরোফর্ম এবং NaOH, তার মানে এটা বেসিক্যালি একটা বাইফেসিক টাইপ অফ রিয়াকশন। ফেনল কম্পাউন্ডটা NaOH এর প্রেজেন্সে যেহেতু সল্ট ফর্ম করে থাকে, তাহলে ক্লোরোফর্মের সাথে সে খুব একটা, ক্লোরোফর্ম মিডিয়ামে সে খুব একটা থাকে না, সে থাকে হচ্ছে ওই অ্যাকুয়াস NaOH পার্টটার মধ্যে। তাহলে এর অ্যাসিস্ট্যান্সটা কিভাবে হচ্ছে এর হাইড্রোলিসিসে, সেটা একটুখানি দেখা যাক। এই O- এই জায়গাতে একটা সর্ট অফ NGP টাইপ রিয়াকশন করছে, এবং এই ক্লোরাইডকে বের করে দিতে সাহায্য করছে। অ্যারোমেটিসিটি obviously is getting disturbed, but this is a benzylic type position, therefore you can have this type of ejection of a living group, so that you have a alpha beta unsaturated carbonyl compound. Now look at this, this is a alpha beta unsaturated carbonyl compound which is trying to be aromatic. Therefore OH minus এর এই বিটা কার্বন অ্যাটাক করাটা অত্যন্ত ফেভারেবল, বিকজ ইন দ্যাট কেস দ্যাট কার্বন কার্বন ডাবল বন্ড উইল শিফট নাও হিয়ার অ্যান্ড দিস থিং উইল নাও বিকাম অ্যারোমেটিক। যে মুহূর্তে এই OH মাইনাস এখানে অ্যাটাক করেছে, বুঝতেই পারা যাচ্ছে এটা 1,1-ডাইএক্স কম্পাউন্ড হয়ে গেছে, যেখানে লিভিং গ্রুপ আছে এবং OH আছে। এই হাইড্রোজেনটাকে এই অ্যালকালি পিক অফ করতে পারে, এবং তার ফলে তুমি এখানটায় C ডাবল বন্ডেড ও পাবে, এবং এখান থেকে ক্লোরাইড বেরিয়ে যাচ্ছে। সো দিস ইজ বেসিক্যালি নাথিং বাট E2, দিস ইজ অ্যান E2 রিয়াকশন। তুমি যেটা দেখেছো এখানে কার্বন থাকতো, এটাকে আমরা বলতাম আলফা কার্বন, এটাকে আমরা বলতাম বিটা কার্বন। তাহলে OH মাইনাস দিয়ে এখান থেকে প্রোটন খেলো, তার পাশের কার্বন থেকে Cl মাইনাস বেরিয়ে গেল, যেখানে OH আছে, তাহলে সেখানে CH2 তৈরি হবে, তাই হয়েছে। অতএব এর হাইড্রোলিসিস কিন্তু অত্যন্ত র্যাপিড। এবার এই রিয়াকশনের কতগুলো ছোটখাটো ব্যতিক্রম আছে, সেগুলো আমরা দেখবো, কিন্তু তার আগে আমরা এটা দেখে নিই যে এই অ্যাপ্লিকেশন কি আছে। এই রিয়াকশনটা রাইমার এবং টাইমেন যখন ডেভেলপ করেছিলেন, এবং তাদের সাথে ছিলেন হার্টম্যান বলে আরেকজন, তারা বেসিক্যালি ভ্যানিলিন তৈরি করার জন্য কাজে লাগাতেন 2-methoxyphenol, যেটার আরেকটা নাম হচ্ছে গুয়াইয়াকল। এই গুয়াইয়াকল এটা ন্যাচারালি অকারিং প্রোডাক্ট, এবং এর উপর যদি রাইমার টিমেন করা হয়, তাহলে সেখানে ভ্যানিলিন কম্পাউন্ড তৈরি হয়, তার সাথে সাথে কিছু অর্থ ভ্যানিলিনও তৈরি হয়। এগুলোর কিছুটা মানে কনফ্লিক্টিং রিপোর্ট আছে। অনেক জায়গায় আমি দেখেছি অর্থ ভ্যানিলিনটা মেজর প্রোডাক্ট, আবার বহু জায়গায় লেখা আছে ভ্যানিলিনটা মেজর প্রোডাক্ট। এখন গুয়াইয়াকল দিয়েই এই রিয়াকশনটা করা হয়, এবং ভ্যানিলিন তৈরি করার অন্যতম প্রধান টেকনিক হচ্ছে এটা। রাইমার টাইম্যান এবং হার্টম্যান এদের ফ্যাক্টরি ছিল ভ্যানিলিন তৈরি করা, এবং সেইটা থেকেই কিন্তু ওইটা এই গুয়াইয়াকল কে ফর্মাইলেট করতে চাওয়ার ইচ্ছা থেকেই রাইমার টাইম্যান ফর্মাইলেশন রিয়াকশনের জন্য। এবার যদি দেখা যাক যে যদি প্যারা পজিশনটা যদি ব্লক থাকে, তাহলে অবভিয়াসলি অর্থ পজিশনে ঢুকে, যেমন এই জায়গাতে আমরা একটা টারশিয়ারি বিউটানল HF দিয়ে জায়গাতে একটা টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন ঢুকিয়েছি। সো দিস ইজ বেসিক্যালি নাথিং বাট ফিডলক্রাফট অ্যালকাইলেশন। টারশিয়ারি বিউটানল HF এর প্রেজেন্সে টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন তৈরি করেছে, ফেনল অ্যাক্টিভেটেড, তাহলে তার সাথে প্যারা পজিশন অ্যাটাক করেছে, এবং এই জায়গাতে অ্যারোমেটিক ইলেকট্রনিক সাবস্টিটিউশন হয়েছে। এর উপর যদি তুমি রিয়াকশন করো আমাদের রাইমার টাইম্যান, তো অবভিয়াসলি এইখানটাতে CH2 হয়ে গেছে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে অ্যাটলিস্ট। এটাকে বলা হয় অ্যাবনর্মাল রাইমার টাইম্যান, অর্থাৎ যদি প্যারাপোজিশন ব্লক থাকে, তাহলে কোনো কোনো সময় দেখা যায় একটা অন্যরকম প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। আমি এখানে একটা প্রোডাক্ট নীল আর একটা প্রোডাক্ট লালে লিখেছি। নীল প্রোডাক্টটা নিয়ে কোনো সমস্যা নেই, CCl2 তৈরি হয়েছে মিডিয়ামে, এখানে অ্যাটাক করেছে, এবং তারপর যেরকমভাবে আমরা দেখিয়েছিলাম স্যালিসাইল অ্যালডিহাইড তৈরি হচ্ছে, সেরকমভাবে এখানে এই নীল রঙের প্রোডাক্টটা 2-hydroxy-5-methyl-benzyl তৈরি হতে পারে। এটা বাড়িতে তুমি করে দেখতে পারো, এটা নিয়ে কোশ্চেন আসেও না। কোশ্চেনটা আসে এই লাল রঙের প্রোডাক্টটা নিয়ে। ফার্স্ট অফ অল ইট ইজ নট অ্যারোমেটিক, এবং অ্যারোমেটিক হওয়ার কথাও নয়, কারণ এখানে কোনো প্রোটন নেই যে তাহলে আমরা তাকে এরমভাবে বা এরমভাবে কোনোভাবে তাকে আমরা অ্যারোমেটাইজ করবো, এটা সম্ভব না। তার মানে এটা অ্যারোমেটিক নয়, এটা বেসিক্যালি একটা সাইক্লোহেক্সা 2,5-ডাইন, এবং তার 4 নম্বর পজিশনে ডাই সাবস্টিটিউশন আছে। তো এটা হচ্ছে কি করে, এবং এটা এই স্টেজে থামছে কেন ইত্যাদি, সেগুলো আমাদেরকে জানতে হবে। অ্যাবনর্মাল প্রোডাক্টটা থেকেই কিন্তু কোশ্চেনটা আসে।
তো প্রথমে ওখানে OH মাইনাস তো এই প্যারাক্রিজলকে ডিপ্রোটনেট করে করেসপন্ডিং কনজুগেট বেসটা তৈরি করেছিল, হুইচ ওয়াজ নিউক্লিওফিলিক। আমাকে যদি অর্থ পজিশন অ্যাটাক করাও তাহলে এইটা পাবো, আর আমাকে যদি এইটা এক্সপ্লেন করতে বলে তাহলে আমাকে প্যারা পজিশন অ্যাটাক করাতে হবে। প্যারা পজিশন অ্যাটাক করলো, করার পরে এখানে CCl2 মাইনাস হলো, তাই হওয়ার কথা। মিডিয়ামে প্রোটন সোর্স আছে, হলো, কিন্তু এরপরে আর হাইড্রোলিসিসটা হবে না। কেন হবে না? তার জন্য কতগুলো কারণ বলে। এক নম্বর কথা হচ্ছে যে তুমি এই যে হাইড্রোলিসিসটি করেছিলে, খেয়াল করে দেখো, এই যে হাইড্রোলিসিসটা করছিলে এই পজিশনটা কিন্তু বেনজাইলিক ছিল। এই পজিশনটা বা এই পজিশনটা এটা কিন্তু বেনজাইলিক, ইট ওয়াজ বেনজাইলিক পজিশন, বাট দিস ইজ নট আ বেনজাইলিক পজিশন, কারণ এখানে বেঞ্জিন রিংই নেই, তাহলে এই পজিশনটা বেনজাইলিক পজিশন হবে না। দ্বিতীয় কথা হচ্ছে এই কার্বনটার রেসপেক্টে যেখানে লিভিং গ্রুপটা আছে, দেখো এর পাশের কার্বনে 3টে অ্যালকিল গ্রুপ আছে, 3টে কার্বন বেস গ্রুপ আছে, তার মানে অ্যাজ ইফ টারশিয়ারি বিউটাইল টাইপের গ্রুপ আছে। তাহলে সেই জিনিস হচ্ছে নিওপেন্টাইলিক হ্যালাইডে আমরা এই জাতীয় জিনিস দেখতে পাই। এবং আমরা জানি নিওপেন্টাইলিক হ্যালাইডে এই কার্বনটাকে বলে আলফা কার্বন, এই কার্বনটাকে বলে বিটা কার্বন। এই বিটা কার্বনে ব্রাঞ্চিং থাকার জন্য নিউক্লিওফাইল এখানে চট করে ঢুকতে পারে না, বিকজ দিস SN2 ট্রানজিশন রেট ইজ হাইলি ডিস্টেবিলাইজড, এবং তার ফলে এর হাইড্রোলিসিস হওয়া বা কোনো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হওয়া ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। সে একই কারণ এখানেও কাজ করছে। 3 নম্বর পয়েন্ট তুমি বলতে পারো, যেটা আমরা এখানে অলরেডি মেনশন করেছিলাম, যে এই সল্টটা ইট ইজ ইন কন্ট্যাক্ট উইথ দি NaOH, দেয়ারফর দি হাইড্রোলিসিস ইজ ফ্যাসিলিটেটেড। এটা সল্ট, সেই জন্য ওটা NaOH এর কন্ট্যাক্টে আছে। এটা তো সল্টই না, এটা তো একটা নিউট্রাল অর্গানিক কম্পাউন্ড। নিউট্রাল মানে উইথ রেসপেক্ট টু দ্য সল্ট, অবভিয়াসলি এর পোলারিটি আছে, ডাইপোল মোমেন্ট আছে, কিন্তু সল্ট তো নয় রে বাবা। তো সোডিয়াম সল্ট যেরকম NaOH ফেজটার মধ্যে থাকবে এবং সেখানে হাইড্রোলিসিসটা ফ্যাসিলিটেটেড হবে, এই তো সিম্পলি প্রেসিপিটেট পড়ে যাবে। it will not come into contact with the chloroform মিডিয়ামের মধ্যে সলিবল হয়ে থাকবে, আর নাহলে প্রেসিপিটেট পড়ে যাবে। তাহলে it will be almost insoluble in the alkaline phase, and therefore it is not even in contact with the alkali. Therefore how can OH minus do some reaction here? এখানে কি করে রিঅ্যাকশনটা করবে? তো এ ক্লোরোফর্ম মিডিয়ামের মধ্যেই রয়ে গেছে, অ্যালকালির কন্ট্যাক্টে আসছে না, সেই জন্য রিঅ্যাকশন হচ্ছে না। এবং অর্থোক্রেজলের উপর রিঅ্যাকশন করলে ওই একই রকম ভাবে তুমি অর্থোক্রেজলে করলে দেখো এই জায়গাটাতে CH ঢুকতে পারে, অবভিয়াসলি এই জায়গাটাতে CH ঢুকতে পারে, কারণ অর্থ এবং প্যারা দুটো পজিশন ফাঁকা আছে, আর একটা অ্যাবনর্মাল প্রোডাক্টও কিন্তু তুমি পাবে। যদি তুমি মেসিটলের উপর রিঅ্যাকশন করো, উইচ ইজ 2,4,6 ট্রাইমিথাইলফেনল, তো অফকোর্স দেয়ার ইজ নো হোয়ার আ নর্মাল ribitime reaction can take place. So you will always get the abnormal products, এবং তারাও ওই হাইড্রোলিসিস হবে না, আটকে পড়ে থাকবে ওই কন্ডিশন। অনেক সময় আরেকটা অবজারভেশন আছে, যেটা এটাও পরীক্ষায় কখনো সখনো দেয়, তবে এর মতো এত বেশি দেয় না। এটা রাইমারটাইমান থেকে যদি একটা কোশ্চেন দেয় তাহলে এটা দেওয়ার চান্স বেশি। ক্লোরোফেনলের সঙ্গে রিয়াকশন, এবং সেখানে অফকোর্স এইটাতে ক্লোরিনের থেকে ওই যে ডিরেক্টিং এবিলিটি বেশি, তাহলে এখানে রিয়াকশন হয়ে এক্সপেক্টেড প্রোডাক্ট এইটা, কিন্তু তার সাথে একটা আনএক্সপেক্টেড প্রোডাক্ট পাওয়া যায়, সেটা হচ্ছে 4-হাইড্রক্সিবেঞ্জোইক অ্যাসিড। দ্যাট ইজ টোটালি আনএক্সপেক্টেড, কারণ এখানে প্রথম কথা ক্লোরাইড উড়ে গেছে এবং CH ঢোকেনি, এজ ইফ এখানে অক্সিডেশন হয়েছে। তো এটা কি করে হচ্ছে? CCl2 দিয়েই হবে। প্রথমে CCl2 ঢুকলো, এই যে CCl2, এই CCl2 এর মাথায় মাইনাস চার্জ আছে, তো এই বেস হিসেবে কাজ করে প্রোটন খেতে পারে। আর সেটা না করে এই পাশের কার্বন, এই কার্বনটার উপরে যেহেতু লিভিং গ্রুপ আছে একটা, ইট ক্যান চুজ টু কিক দিস লিভিং গ্রুপ আউট, একে বের করে দেওয়ার চেষ্টা করতে পারে। তো দিস ইজ কাইন্ড অফ লাইক E1CB রিয়াকশন, বিকজ E1CB রিয়াকশনে অ্যাজ ইফ এই জায়গাটাতে যদি একটা হাইড্রোজেন থাকতো তার আগে, তাহলে এই হাইড্রোজেনটাকে খাইয়ে নিয়ে তুমি অ্যানায়ন তৈরি করতে, এবং সেই অ্যানায়নটা পাশের কার্বন থেকে লিভিং গ্রুপকে বার করে দিত। এই জিনিস আমরা এর আগে দেখেছি। তো কাইন্ড অফ E1CB টাইপ রিয়াকশন, যদিও পুরোটা নয়, তার কারণ এখানে আগে থেকে হাইড্রোজেন কখনোই ছিল না, কিন্তু E1CB এর সাথে মিল আছে। তো ধাক্কা মেরে একে Cl- কে বার করলো, করে দেওয়ার পর খেয়াল করে দেখো, দিস ইজ আ এক্সটেন্ডেড কনজুগেটেড সিস্টেম, যেখানে এই কার্বনটা এবং এই কার্বনটা ইলেকট্রোফিলিক, বিকজ তুমি রেজোনেন্স স্ট্রাকচার আঁকো, তাহলে ডাবল বন্ড শিফট করিয়ে তুমি এইসব জায়গায় প্লাস চার্জ আনতে পারো। OH- এখানে অ্যাটাক করবে, যদি OH- এই কার্বনে অ্যাটাক করতো, তো দিস ইজ দ্য বিটা কার্বন, এটাকে আমরা বলতাম কনজুগেট এডিশন বা 1,4 এডিশন। এখানে অ্যাটাক করছে মানে এটা হচ্ছে 1,6 এডিশন, 1, 2, 3, 4, 5, 6, 1,6 এডিশন। And once that happens, 1,6 এডিশনের পেছনে মোটিভেশন কি? গেইনিং দি অ্যারোমেটিসিটি পাওয়া হয়ে গেছে, and you have a carbon where you have 2 living groups and one OH, and you also have an alkali. So alkali will take off this proton,
and it will dutifully eject out one chloride minus. What do you have? You have an extremely electrophilic acid halide group which will instantaneously be hydrolyzed under this alkaline medium to give you the corresponding কার্বক্সিলেট। কি করে হবে? OH মাইনাস আছে মিডিয়ামে, তো OH মাইনাস এখানে অ্যাটাক করবে, তারপর এটা খুলবে, তারপর এটা পুশব্যাক করবে। খুব ভালো লিভিং গ্রুপ আছে, ক্লোরাইড বেরিয়ে গেল, তাহলে আমরা এখানে পেলাম সি ডাবল বন্ডেড OH। মিডিয়ামে অ্যালকালি আছে, তাহলে সেটা রিপ্রোটোনেট করবে, তাহলে সি ডাবল বন্ডেড O মাইনাস হবে। তার মানে তুমি বেসিক্যালি এই ডাইয়ান আয়নটা পাবে, এবং এর মধ্যে যদি তুমি H3O প্লাস দাও, প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড আমরা পাবো। রাইমার-টাইমান রিয়াকশন এরকম দুটো এক্সাম্পল আমি দিয়েছি যেখানে ইপসো সাবস্টিটিউশন দেখা যাচ্ছে। স্যালিসাইলিক অ্যাসিড বা 2-হাইড্রক্সিবেঞ্জোইক অ্যাসিড বা 4-হাইড্রক্সিবেঞ্জোইক অ্যাসিড, তার উপরে রাইমার-টাইমান রিয়াকশন করলে হোস্ট অফ প্রোডাক্টস তৈরি হয়। অবভিয়াসলি CO2H হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং, তাহলে এটা রেসপেক্টে মেটা, এটার রেসপেক্টে অর্থ, এবং আমরা জানি যে এই কন্ডিশনে অর্থটা ডমিনেট করছে, তাহলে এখানে একটা প্রোডাক্ট আমরা পেলাম, এইখানেও একটা প্রোডাক্ট পেয়েছি, বাট দ্যাট ইজ এ ট্রেস কম্পাউন্ড। আর দি আদার প্রোডাক্ট 1-2% প্রোডাক্ট, মানে এটা আরো কম পাওয়া যায়, 1-2% থেকেও কম। 1-2% of the product is this product which is salicylaldehyde। তার মানে এটা বেসিক্যালি তোমার কি বলবো, তোমার এই যে ফেনলের উপরে যদি তুমি রাইমার-টাইমান রিয়াকশন করো তাহলে এই প্রোডাক্টটা পাওয়া যায়, কিন্তু এটা অবভিয়াসলি এখানে মাইনর প্রোডাক্ট। এটা কি করে হচ্ছে? বা 4-হাইড্রক্সিবেঞ্জালডিহাইডের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে একটা পজিশন এখানে ঢুকলো মেটা উইথ রেসপেক্ট টু CO2H, অর্থ উইথ রেসপেক্ট টু OH, আরেকটাতে ও এখান থেকে ডিকার্বক্সিলেশন করে দিচ্ছে। এগুলো অবভিয়াসলি ইপসো সাবস্টিটিউশন উদাহরণ। তার মানে CCl2 এখানে অ্যাটাক করেছিল, তারপরে প্রোটনেশন হয়েছিল, তারপরে CHCl2 হয়েছে, তারপরে এই জায়গাটাতে অ্যালকালি মিডিয়ামে অবভিয়াসলি এগুলো CO2H ফর্মে নেই, এগুলো CO2 মাইনাস হয়েছে। আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমি এটাকে ডিপ্রোটনেট করবো, রিয়াকশন করার সময় কিন্তু আমাকে ডাইঅ্যানায়নের উপর রিয়াকশন করতে হবে, because this hydrogen is much more acidic than that hydrogen, and therefore if you want to take away hydrogen first, this hydrogen will be gone, that hydrogen will be first gone, তারপরে এই হাইড্রোজেনগুলো যাচ্ছে, এবং সেই ডাইঅ্যানায়ন, যেটা এই ধরনের ডাইঅ্যানায়ন স্পিসিসের উপরে কিন্তু ফার্দার রিয়াকশনটা তুমি করছো। তো এইখানে এরকম রিয়াকশন যখন আমরা করলাম, করার পরে ইপসো অ্যাটাক যখন হয়েছে, তখন এই ধরনের কার্বক্সিলেট গ্রুপ রয়েছে যারা লিভিং গ্রুপ হিসেবে কাজ করতে পারে, এবং H+ তো এখানে বেরোনোর সুযোগ নেই, এখানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গিয়ে রিং অ্যারোমাটাইজ করলে, তারপরে CHCl2 হয়েছে, তারপর নর্মাল কোর্সে যেরকমভাবে হাইড্রোলিসিসটা হয় সেটা প্রসিড করবে। ওকে, সো এটাও হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা রিয়াকশন করতে হবে, সেটা হচ্ছে কোলবে-শ্মিট। এটা কার্বক্সিলেশন রিয়াকশন, অ্যারোমেটিক রিংয়ে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ঢোকানোর একটা টেকনিক। সেটা ঢোকানোর একটা নর্মাল টেকনিক হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড তুমি গ্রিগনার দিয়ে ঢুকতে পারো, ফিনাইল ব্রোমাইড, তার থেকে বানিয়ে নাও ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তার সঙ্গে কার্বক্সিলেশন করো, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের রিয়াকশন করো, তাহলে সেখানে তৈরি হবে ম্যাগনেসিয়াম সল্ট অফ দি বেঞ্জোইক অ্যাসিড, অর্থাৎ ম্যাগনেসিয়াম বেঞ্জোয়েট, এবং তাকে হাইড্রোলিসিস করলে H3O+ দিয়ে হাইড্রোলিসিস করলে বেঞ্জোইক অ্যাসিড হয়। তো সেখানে আমরা বেঞ্জিন থেকে প্রথমে PHBr বানিয়েছি, PHBr থেকে PHMgBr বানিয়েছি, PHMgBrটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। এখানে অ্যারোমেটিক রিংটা নিউক্লিওফাইল হিসেবে আমরা কোলবে-শ্মিট রিয়াকশন করেও কাজে লাগাতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমার অ্যারোমেটিক রিংটাকে হাইলি অ্যাক্টিভেটেড হতে হয়, এবং সেজন্য আমরা ব্যবহার করি সোডিয়াম ফেনক্সাইড। ফেনলের কার্বক্সিলেশন রিয়াকশন, সেটাই হচ্ছে কোলবে-শ্মিট, এবং এটা করার সময় তোমাকে প্রচুর টেম্পারেচার দিতে হয় এবং আন্ডার প্রেশার রিয়াকশন করতে হয়, আর রিয়াকশনটা অ্যাবসলিউটলি ড্রাই কন্ডিশনে করতে হবে, কোনোভাবেই জল এখানে রাখা যাবে না। তো সোডিয়াম ফেনক্সাইডের সাথে যদি কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশন করো, তাহলে সোডিয়াম স্যালিসাইলেট তৈরি হবে, তাকে H2SO4 দিয়ে ট্রিট করলে স্যালিসাইলিক অ্যাসিড হবে। এই স্যালিসাইলিক অ্যাসিড, তোমার রিয়াকশন এখানেই শেষ, কিন্তু এই স্যালিসাইলিক অ্যাসিডটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ এটা যদি অ্যাসিটাইলেশন রিয়াকশন করা হয়, তাহলে OH এর অ্যাসিটাইলেশন হয় এবং অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়, যেটা অ্যাসপিরিন, একটা অত্যন্ত জনপ্রিয় ওষুধ। এই রিয়াকশনটা হেলম্যান কোলবে এবং রুডল্ফ শ্মিট এই দুজনের নামে করা। এনার নামের স্পেলিংটা নিয়ে একটু গন্ডগোল হয়। শ্মিট বলে একজন ছিলেন, SCHMIDT, যার নামে শ্মিট রিঅ্যারেঞ্জমেন্ট শ্মিট রিয়াকশন, এবং বহু জায়গায় ভুল করে এটাকে কোলবে-শ্মিট রিয়াকশন বলা হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোলবে-শ্মিট রিয়াকশন। এই ভদ্রলোক ইনি আলাদা, ওই শ্মিট বলে যিনি ছিলেন তার থেকে ইনি কমপ্লিটলি আলাদা। এত জায়গায় ভুল হয় বলে আমি এটা তোমাকে একটু হাইলাইট করে দিলাম, কখনো যদি দেখো তাহলে মাথায় রেখো যে ইনি কিন্তু আলাদা মানুষ। আচ্ছা, এবার এই রিয়াকশনটা যদি তুমি সোডিয়াম সল্ট দিয়ে না করে যদি পটাশিয়াম সল্ট দিয়ে করো, তাহলে ভিজিও সিলেক্টিভিটি পুরো চেঞ্জ হয়ে যায়। দেখা যায় যে মেজর প্রোডাক্ট হিসেবে প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড তৈরি হচ্ছে। কোশ্চেন দেয় যে কেন এই এই আউটকামটা কেন চেঞ্জ হয়ে যায়? সিঙ্গেল কার্বন ইলেকট্রোফাইল হিসেবে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে,
তাহলে কার্বক্সিলেশন হচ্ছে, কিন্তু সোডিয়াম সল্ট দিয়ে করলে অর্থ, পটাশিয়াম সল্ট দিয়ে করলে কেন প্যারা হলো, কেন হলো জানতে চাই। এবং এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি হয়ই বা কী করে। সোডিয়াম সল্টের জন্য আমরা এখানে একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেখিয়েছি, যেখানে এই সোডিয়াম প্লাসটা একটা 1 2 3 4 5 6 একটা 6 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেট তৈরি করতে হেল্প করছে বিটুইন দি ইলেকট্রোফাইল অ্যান্ড দ্য নিউক্লিওফাইল ফেনক্সাইড। ইলেকট্রোফিল ফাইল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, নিউক্লিওফাইল হচ্ছে তোমার ফেনক্সাইড। এবং অবভিয়াসলি সোডিয়াম প্লাস যদি এই ধরনের একটা কিলেট তৈরি করার চেষ্টা করে, তাহলে এই পজিশন থেকেই অ্যাটাক করাটা কিন্তু মোর ফেভারেবল হবে। কারণ যদি তোমাকে এই পজিশন থেকে অ্যাটাক করতে হয়, তাহলে ডিস্ট্যান্সে কুলোবে না, ডিস্ট্যান্সটা পৌঁছবে না, অর্থাৎ এই কার্বনের সাথে এই কার্বনের বন্ড হওয়াটা সম্ভব না। The reaction is believed to proceed via the six-centered cyclic transition state and it will give rise to a ortho substitution. Eventually, এখানটায় তুমি যেটা পাবে সেটা হচ্ছে সি ডাবল বন্ডেড ও, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে থাকবে CO2 মাইনাস, এই প্রোটনটা ছেড়ে দেবে এবং তারপর অ্যারোমাটাইজ করে গিয়ে তোমার করেসপন্ডিং ডাইঅ্যানায়নটা তৈরি হবে। ডাইঅ্যানায়ন মিনস ও মাইনাস, এখানে ও মাইনাস, এখানে OH বা ও মাইনাস, তারপরে তুমি H2SO4 দিলেই সেখানে স্যালিসাইলিক অ্যাসিড তুমি পেয়ে যাবে। পটাশিয়াম সল্ট দিয়ে হয় না কেন, এটা কিন্তু জানতে চায়, বারবার জানতে চায় যে পটাশিয়াম সল্ট দিয়ে হয় না কেন। অর্থ এটা প্রমোট করছে কি, সোডিয়াম প্লাস। কিভাবে? কিলেট ফর্মেশনের মাধ্যমে 6 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেটকে তৈরি হতে উৎসাহ দিচ্ছে, যেখানে এইখানটায় এই ফেনক্সাইড আয়ন এবং কার্বন ডাই অক্সাইডকেও এমনভাবে ধরে আনছে যে অর্থ পজিশনটা কার্বনিল কার্বনের কাছে আছে এবং সেক্ষেত্রে রিয়াকশনটা ওখানেই হচ্ছে। পটাশিয়াম প্লাসের সাইজটা বড় এবং তার ফলে দি 6 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেট, তার এইখানটায় যে সাইজ রিকোয়ারমেন্ট, তার রেসপেক্টে পটাশিয়াম প্লাসের সাইজটা বড় হয়ে যায় এবং 6 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেটটা ডিস্টেবিলাইজড হয়ে যায় এবং এই ধরনের কিলেশন হয় না। তার ফলে অর্থ পজিশনে অ্যাটাক করতে পারে না। এবং পটাশিয়াম প্লাসের সাইজটা যেহেতু বড়, তাই ও আশেপাশে এই অর্থ পজিশনগুলোতে এই সমস্ত জায়গায় ও কোনো অন্য কোনো ইলেকট্রোফাইলকে ঢুকতে দিতে খুব একটা এনকারেজও করে না। একে তো কোনো নিজের কোনো কিলেটিং এফেক্ট দেখাতে পারছে না কারণ ওর সাইজ বড়, দ্বিতীয়ত সাইজ বড় হওয়ার জন্য স্টেরিক ক্রাউডিং বেশি, অর্থ পজিশনের আশেপাশে কাউকে খুব একটা আসতেও দিতে আগ্রহী নয়। তাহলে কি হবে? তার নর্মাল কোর্সে যা হবার তাই হবে। স্টেরিক ক্রাউডিং যদি থাকে তাহলে তো তুমি অবভিয়াসলি প্যারা পজিশনেই পাবে এবং সেখানে তোমার এই জায়গাতে এখানে ডাবল বন্ড এসে এখানটায় একটা হাইড্রোজেন এবং এখানে একটা CO2 মাইনাস হবে। অত্যন্ত জঘন্য আঁকা হচ্ছে যদিও, তবুও CO2 মাইনাস হবে, তারপরে এই প্রোটনটা এখানে চলে যাবে। তুমি এটা বাড়িতে খাতায় লিখে নিও, ডিপ্রোটনেশন হয়ে তোমার করেসপন্ডিং কম্পাউন্ডটা তৈরি হয়ে গেল এবং এখানে তারপরে যখন তুমি H2SO4 দেবে তখন তোমার হাইড্রোলিসিস হয়ে 4 হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড তৈরি হবে। এবং ইনফ্যাক্ট এই রিয়াকশনটা is kind of reversible because potassium salt of the orthohydroxy benzoic acid, that is salicylic acid, সেটাকে যদি অনেক টেম্পারেচারে তোলা যায়, 240 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তোলা যায়, তাহলে ইভেনচুয়ালি ইট ইজ ফাউন্ড দ্যাট দি CO2 মাইনাস চেঞ্জেস ইটস পজিশন ফ্রম দি অর্থ টু দ্য প্যারা এবং অ্যাসিডিফিকেশনের পর আমরা 4 হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডকে প্রোডাক্ট হিসেবে আইসোলেট করতে পারি। তবে এইটা পরীক্ষার জন্য অত বেশি কিছু ইম্পর্টেন্ট নয়। তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট যে সোডিয়াম প্লাস দিয়ে কোলবে শুমিট রিয়াকশনে আমরা অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড পাই, কিন্তু সোডিয়াম প্লাসকে চেঞ্জ করে পটাশিয়াম প্লাস দিলে কেন রিজিও সিলেক্টিভিটি চেঞ্জ হয়ে যায়, এইটা ভালো করে দেখে রাখা দরকার। আমাদের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের রিয়াকশনের যা আলোচনা সেটা এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স।